গুড মর্নিং। কালকে লাইভে তোমরা কিছু প্রশ্ন করেছিলে, যেই প্রশ্নের উত্তর বিশাল বিশাল, ওর জন্য সব তো লাইভে দেওয়া সম্ভব হয় না। তো এখন দেই। আর রইল বাকি বুনোর বাবার কাজ। আমি মাঝের মধ্যে এড়িয়ে যাই কেন, এতগুলো নয় কেউ বলে বিজনেসম্যান, নয় কেউ বলে জব, নয় কেউ বলে ট্যাক্সি চালক বা অমুক তমুক একটা বলা যায়। এ তো বুনোর বাবার রোজগার, একটা এক্সট্রা রোজগারও আছে। সব কিছু, ওটাও তো জবে, ওটাও তো রোজগার, যেহেতু ওটা দিয়েও ইনকাম, ওটা দিয়েও আমাদের ঘর চলে, তো ওটা ওর মধ্যেই পড়ে। তো সব কিছু বলতে গেলে অনেকগুলো, লোকের মতন একটা বলে থেমে যাওয়া যায় না। ওর জন্য আমি এক এক সময় এড়িয়ে চলি, কেন অতগুলো বলতে আমার মানে সব সময় মুড থাকে না। তো যাই হোক, আর আমি কি রাজীবকে বিয়ে করে ওর সাথে সেটেল হব? চলো এর উত্তরটা শুনে নাও। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো তোমাদের এক কথা আর কত বলবো, চলো তোমাদের এক কথা বলি। তোমরা যখন শুনতেই চাও এক কথা বারবার, তো চলো এক কথাই বলি। অনেকে রোজ রোজ জিজ্ঞেস করো অজিত কি, তা কি কাজ করে, বুনোর বাবা কি কাজ করে, কেন বেশিরভাগ টাইমটা ঘরে বসে থাকে। যেরকম আমাদের বাড়িয়ালি এই ঘরটার জন্য 5,000 টাকা পান, কোনো কাজ না করে, রাস্তায় না বেরিয়ে, ঘর থেকে না বেরিয়ে, এই ঘরটার জন্য 5,000 টাকা, থোক 5,000 টাকা পান। সেরকম বুনোর বাবাও এত টাকা না হলেও কিছু টাকা পায়। তার বাড়ির একটা, ঘরের একটা হিস্সা আছে, আর একটা দোকান আছে। ওদের সোনার কারখানা আর কি, দোকান না, মানে ওখানে রেডি জিনিস বিক্রি হয় না, ওখানে অর্ডার নিয়ে সোনার গহনা বানানো হয়, যেটা বেশিরভাগটাই ওর দাদা সামলায়, ওর ভাই সামলায়। বাড়িতে যে বৌদি আছেন, যিনি শাড়ির বিজনেস করেন, যার কথা মাঝে মাঝে বলি। আর যেহেতু ওটা সবার বাবার ব্যাপার আর কি, বাবার সম্পত্তি, ওটা বাবার দোকান, তাই তার একটা ভাগ পান। দাদাও যেরকম দাদা ওখানে প্রেজেন্ট থাকেন, ওখান থেকে কামান, আর বাকিরা একটা ভাগ পান। সেরকম বিনা কাজ করে বুনোর বাবা কিছুটা ঘর, কিছুটা ওই দোকানের কিছুটা ভাগ পায়। তারপর বুনোর বাবার ল্যাপটপের কাজ, বুনোর বাবা অ্যাড দেওয়ার কাজ করে, ব্রোকারির কাজ করে, যেগুলো ঘরে বসেই ল্যাপটপে হয়ে যায়। আবার কিছু কাজের জন্য বুনোর বাবাকে বেরোতেও হয়, বুনোর বাবা মাঝের মধ্যেই বেরোয়। এই না যে সবসময় ঘরে বসে থাকে। বুনোর বাবা প্রায় দিনই 2-3 বার ঘর থেকে বেরোয়, তার মধ্যে শুধু একবারই বাজারের জন্য বেরোয়, 1-8বার কাজের জন্য বেরোয়। খুব কম সময়ের থাকলেও ঘন্টা 2-3 প্লাস বুনোর বাবা লাইটের কাজ করে, অনেক কিছু সারাই করে দেওয়ারও কাজ করে, লাইটের কাজ করে, ডেলিভারি করে, নিজে ঘরে বানায়, আবার সস্তায় কিনে, অনলাইন সস্তায় অনেক কিছু কিনে সেটাকে বেশি দামে বিক্রি করে। বুনোর বাবার একটা বন্ধু আছে, মাল তার বাড়িতেই সাধারণত থাকে, তারা দুজনে মিলেই করে এটা। প্রথমে টাকা বুনোর বাবার কাছে ছিল না, তার বন্ধুই টাকাটা ইনভেস্ট করেছিল। এরকম কিছু কাজ করে, ওর জন্য বুনোর বাবা বেশি টাইম বাড়িতেই থাকে। কেন, বুনোর বাবার ছোটবেলা থেকেই মা মারা যাওয়ার পরে একটা বিশাল অসুখ হয়েছিল, বুনোর বাবা হয়তো বাঁচতই না। অনেক ব্যাপার আছে, অনেক কষ্ট করে বুনোর বাবাকে বাঁচানো হয়েছে। বুনোর বাবার গলায় মাদুলি, এখানে মাদুলি আছে, ওগুলো বিশ্বাস করে। যাই হোক, এরকম অনেক কিছু ব্যাপার আছে। বুনোর বাবা কোনো ভারী কাজ, এক নাগারে বসে কাজ, অনেক বেশি খাটনির কাজ বুনোর বাবা করতে পারবে না, তাই বুনোর বাবা করেও না। নাহলে হয়তো আমরা আরেকটু ভালো থাকতে পারতাম, সব সন্তানদের নিয়ে আরেকটু ভালোভাবে, এতটা প্রবলেম হতো না। কিন্তু বুনোর বাবা সেই লোড নিতে পারবে না। এবার আসি রাজীবের কথায়। আমি ওকে একটা টাইমে, ও আমাকে যখন প্রথম শুরুবাত ছিল তখন বলেছিল যে আমি কিন্তু তোকে বিয়ে করতে পারবো না, তাহলে আমার বাড়িতে প্রবলেম হবে, আমাদের বাড়ির যেহেতু ওরা মারওয়ারি, কোনোদিনই মেনে নেবে না। আমার একটা বোন মারা গেছে, আমার একটা ভাই আছে, আমার উপর অনেক দায়িত্ব আছে, আমি চাইবো না যে আমার জন্য কেউ কষ্ট পাক, কিন্তু চিন্তা করিস না, তুই না বললে বা আমি হয়তো বিয়েই করবো না, তুই না বললেও না, বা এমনি হয়তো আমি আর কোনোদিন বিয়েই করবো না, আমরা এরম ভাবেই ভালো বন্ধু হয়ে থাকবো, আমাদের মধ্যে ভালো এরকমই সম্পর্ক থাকবে, আমি কোনোদিন বিয়ে করবো না। এটা রাজীব বলেছিল। হঠাৎ একবার আবেগে পড়ে বলল, চলে আয়, আজকে তোকে বিয়ে করে ঘরে নিয়ে যাবই যাব, যা হবে দেখা যাবে।
কিন্তু সেই টাইমে আমি বুঝতে পেরেছিলাম এটা আবেগের ব্যাপার। আমি কোনোদিনই ওর বাড়িতে গিয়ে ফ্যামিলিতে গিয়ে একসাথে ভালো থাকতে পারবো না। কেন, আমরা ছোটবেলা থেকে অন্যরকম ভাবে বড় হয়েছি, মাছ মাংস খেয়ে বড় হয়েছি, অ্যাটলিস্ট ডিম তো চাই। আর ওদের বাড়িতে মাছ মাংস তো দূরের কথা, ডিমও ঢোকে না। অনেক মারোয়াড়িরা শুনেছি আমি ডিম খান, দেখেছিও চোখে। আমার অনেক আরো মারোয়াড়ি বন্ধু ছিল, যারা জাস্ট বন্ধু ছিল, তো তাদের ডিম খেতে শুনেছি, কিন্তু ওদের বাড়িতে ডিমও অ্যালাউ করে না। তারপরে এত নিয়ম, এত পুজো আচরা, এত নিয়ম মেনে, এত নিয়ম কানুন, মানে সে বলার মতন না নিয়ম কানুন। বাসি জামা এই যে আমি বাসি জামায় রান্নাঘরে ঢুকে বসে আছি, এত কিছু মানা যায় না আজকালকার যুগে। কিন্তু ওদের বাড়িতে এখনো সবাই সব কিছু মানে। বাসি জামা কাপড় পরে রান্নাঘরে ঢোকা যাবে না, বাসি মুখে কিছু খাওয়া যাবে না, মানে পদে পদে নিয়ম। একটা করে পায়ের স্টেপ ফেলবে একটা নিয়ম, একটা করে পায়ের স্টেপ ফেলবে একটা নিয়ম। আমার মতন আদরে বড় হওয়া আর মানে কি বলবো, পক্ষে এ কোনোদিনই সম্ভব ছিল না। আমি জানতাম কোথাও না কোথাও গিয়ে ঠিক প্রবলেম হবে, অশান্তি হবে, দরকার নেই। কিন্তু তাও কি হবে, পরে গিয়ে তো অনেকবারই সে দক্ষিণেশ্বরের মন্দিরে বলো, 108 বর্ধমানের 108 মহাদেবে বলো, অনেকবারই ও আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছে, মঙ্গলসূত্র পরিয়ে দিয়েছে। এমনকি বর্ধমানের 108 মহাদেবে গিয়ে ঠাকুরমশাই ছিলেন, জানো তো কিছু কিছু ঠাকুরমশাইরা পয়সার জন্য একটু বেশি কিছু করে বসেন, টাকার জন্য, যেরকম কালীঘাটে সেরকমই আর কি। তো 108 মহাদেবের সেদিন ভিড় খুব কম ছিল, সব সময় তো ভিড় হয় না। মানে এটা অনেক আগের কথা, অনেকগুলো বছর আগের কথা বলছি, তখন অত প্রচলিতও ছিল না, তখন মানুষ অতটাও জানতো না। যখন ইউটিউবের দৌলতে, এখন ইউটিউব আর সোশ্যাল মিডিয়ার দৌলতে অনেক মানুষ জানে, একটু বেশি ভিড় হয়। আজ থেকে 10-12 বছর আগে কিন্তু অত মানুষ জানতো না, অত ভিড়ও হতো না। কোনো বিশেষ পুজোতে হয়তো ভিড় হতো, এমনি একটু ফাঁকাই থাকতো। তো আমরা গেছিলাম সেদিন, বেশ ফাঁকা ছিল। ঠাকুর মশাইয়ের হয়তো সেরকম কিছু হয়নি রুজি রোজগার। তো উনি দেখে আমাদের অ্যাটিটিউড দেখে বুঝে গেছে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, আর অনেকটাই মানে ভালো সম্পর্ক আমাদের মধ্যে, ভালো বন্ডিং। তো উনি ভাবলো আরেকটু বেশি করে ভালো করে একটু বিয়ের মতন করে করেই দিই, তাহলে বেশ টাকা পাবো। আর সত্যি কথা, উনি করে দেওয়ার পরে 151 টাকা নিয়েছিলেন। তখনকার দেখো 10-12 বছর আগে ঠাকুর মশাইয়ের কাছে 151 টাকাও অনেকটাই বেশি হবে, তার চেয়ে বেশি বছরই হবে। তো উনি একেবারে আমাদের 7 পাক ঘুরিয়ে দিলেন, চক্কর, মন্দিরের চক্কর, হাতে হাত দিয়ে তার মধ্যে ফুল টুল দিয়ে মন্ত্র ফন্ত্র পড়ে ওখানকার পাতায় সিঁদুর নিয়ে দিয়ে দিল। রাজীব নিয়ে আমায় টকাস করে পরিয়ে দিল। এবার ওটাকে কি বলবো, ওটা তো লিগ্যাল বিয়ে না। আবার বিয়ে, ওরকম বিয়ে করে কত মানুষ সংসার করে গেছে। সবাই কি আর রেজিস্ট্রি ম্যারেজ করে? আর সবাই কি সানাই বাজিয়ে অনুষ্ঠান করে বিয়ে যুগ যুগ ধরে করে এসছে? কত মানুষ রক্ত দিয়ে হাত কেটে সিঁদুর পরে বিয়ে করে সারা জীবন কাটিয়ে দিল। কত মানুষ ওরকম মন্দিরের বিয়ে করে সারা জীবন কাটিয়ে দিল। এরকম অনেক মানুষ আছে আমার চেনা, আমার আত্মীয় স্বজনের মধ্যে এরকম অনেক মানুষ আছে। তার জন্য ওটাকেও আমি এক ধরনের বিয়েই বলি, ওর জন্য ওকে এক্স হাজবেন্ডও বলাই যেতে পারে। এই হচ্ছে গল্প। আর তখন করিনি তো এখন কি করব? এখন কি নিয়ম কানুন পাল্টে গেছে? আর সবচেয়ে বড় কথা, নিয়ম কানুন যদি পাল্টে যেতেও, একটা টাইমে তো বড়রা, সব বড়রা বেঁচে থাকেন না। যদি পাল্টে যেত, যদি ও একাও হয়ে যেত, ভগবান না করুক, কিন্তু আমি বাস্তব কথা বলছি, মা বাবা সবাই তো সব সারা জীবন থাকেন না। তো বোন, কেন, আমার বোনও আছে, বোনর বাবা আছে। আমি আরেকটা জায়গায় বেঁধে গেছি, আরেকটা সংসারে বেঁধে গেছি। আমি বোনর বাবাকে অনেক ভালোবাসি, অনেক শ্রদ্ধা করি। কিন্তু হ্যাঁ, তাই বলে কি ওকে আমি ঘেন্না করি, ওকে আমি অশ্রদ্ধা করি, ওকে আমি একদম ভালোবাসি না? সেটাও না, সেটাও না। আমি ওকেও শ্রদ্ধা করি, আরো শ্রদ্ধা করতে চাই। ওর শ্রদ্ধাটা অনেকটা নষ্ট করে ফেলেছে রাজীব, আরো শ্রদ্ধা করতে চাই। ওকেও পছন্দ করি, ওকেও ভালোবাসি। পুরোনো জিনিস কি এত তাড়াতাড়ি ভুলে যাওয়া যায়? তাও ওকে তো আমি ঘেন্না করি না, তো ঘেন্না করি না মানেই ভালোবাসি। ঠিক আছে, এরম ভাবেই চলছে, এরম ভাবেই চলুক। অনেকের বুঝতে অসুবিধা হলেও কিছু করার নেই, এর নামই ভালোবাসা।
তো বোঝা গেল, কিছুটা ক্লিয়ার হলো। লাইভের প্রশ্নটা এখানে দিয়ে দিলাম। দেখো এত বড় উত্তর তো লাইভে দেওয়া সম্ভব না, দেখছো তো কত বড় হয়ে গেল ভিডিওটা, তাহলে আর অন্য কারো কমেন্টই পড়া যায় না। জানি এগুলো ইচ্ছাকৃত করে প্রশ্ন করা, তবুও উত্তর দেওয়া আমার কাজ। চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অ্যাডভান্স 23শে জানুয়ারি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের অনেক 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 শুভেচ্ছা।